সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। বেশ কিছু বিষয় রয়েছে ডিসকাস করার জন্য, এবং এই মুহূর্তে আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি সেখানে শুধুমাত্র প্লেয়ার রিলেটেড ট্রান্সফার ছাড়া খুব একটা অন্য কোনো বিষয় নিয়ে আপডেট নেই, বা অন্য কোনো বিষয় নিয়ে খুব একটা বলার কিছু নেই। কোন ক্লাব কীভাবে নিজেদের জমিকে আবারও শক্ত করে নিচ্ছে, কাদের কতগুলো চেঞ্জেস আসছে, কে কতটা বেটার ডেভেলপমেন্ট করতে পারছে এবং কারা কোথাও পিছিয়ে যাচ্ছে, এই নিয়েই আপাতত মার্কেটে গুঞ্জন। তার পাশাপাশি আমাদের ন্যাশনাল টিমের 41 জনের একটা প্রবাবল লিস্ট ঘোষণা হয়েছে দু দফাতে। প্রথমে 26 জনের নাম বেরিয়েছিল, সেখানে মোহনবাগান আর মুম্বাইয়ের কোনো প্লেয়ারের নাম ছিল না, যেহেতু আইএসএল ফাইনাল ছিল। তো তারপরে যথারীতি আরও 15 জনের নাম অ্যাড হয়েছে, এবং সেই 15 জনের নামের মধ্যে নতুনত্ব কিছু নেই। আমরা জানতাম না যে এই 15 জনই কিন্তু থাকতে চলেছে, তো কেন তাদের নাম আগে থেকে জানানো হয়নি, এটা অবশ্যই ইন্ডিয়ান ফুটবল টিমের দায়িত্বে যারা রয়েছে তাদের ব্যাপার। বাট 41 জনের নাম কিন্তু বেরিয়েছে, তো 41 জনের নাম যদি এখন বলতে শুরু করি একটা অনেক ডিলে হয়ে যাবে। তো যারা সেই নাম বা সেই আলোচনার মধ্যে থাকতে চাও তারা আমাদের টেলিগ্রামের চ্যানেলটা জয়েন করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গেলে এই ধরনের আপডেটসগুলো পেয়ে যাবে। বা তার পাশাপাশি যে কমিউনিটি গ্রুপ রয়েছে সেখানে গিয়ে তোমরা নিজেদের মতো করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারো। এই ভিডিওটাতেও স্পেশালি বেশ কিছু ট্রান্সফার রিলেটেড যেমন কথা রয়েছে, আর মোহনবাগানকে নিয়ে একটা বড় প্লেয়ারের বড় আপডেট দেওয়ার রয়েছে। হয়তো অনেকেই জেনে গেছে, আমার কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে আমি শেয়ার করার চেষ্টা করব। প্রথমে দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এক হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু আই লিগ থেকে মায়াকান্নান মুথু তাকে সই করিয়ে নিয়েছে। এই প্লেয়ারটাকে নিয়ে দীর্ঘদিন ধরে বেশ কিছু ক্লাবের কিন্তু ইন্টারেস্ট ছিল, বেশ কিছু টানাপোড়েন ছিল, বাংলা থেকেও দুটো ক্লাবের অফার তার কাছে ছিল। বাট ফাইনালি নর্থ ইস্টেই কিন্তু মায়াকান্নান মুথু সেন্ট্রাল মিডফিল্ডার ফাইনালি জয়েন করছে। 2 বছরের চুক্তিতে কিন্তু মায়াকান্নান মুথু জয়েন করছে, আর এটা এক্সক্লুসিভলি টুইটারে কিন্তু শেয়ার করেছে 90 এন্ড স্টপেজ। তারা বেশ কিছু রিসেন্ট টাইমে ভালো ভালো ব্রেকিং নিউজ দিচ্ছে প্লেয়ার রিলেটেড ট্রান্সফারের ক্ষেত্রে। দ্বিতীয় যে প্লেয়ারের কথা কালকের ভিডিওতেই বলেছিলাম, মোহাম্মদ নওয়াজ, তার ডিলটা এই মুহূর্তে প্রায় চূড়ান্ত, সব কিছু রেডি হয়েছে। মোহাম্মদ নওয়াজের সাথে কিন্তু চেন্নাইন এফসির চুক্তি এই মুহূর্তে কমপ্লিট, শুধুমাত্র পেন পেপারে সিগনেচার, ফর্মাল যে লাস্ট স্টেজে সিগনেচারটা বাকি থাকে সেইটুকু বাকি রয়েছে। বাকি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়েছে। তার মেডিকেল টেস্ট কমপ্লিট হয়ে গেলে সিগনেচার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেবজিতের রিপ্লেসমেন্ট হিসাবে নওয়াজ সই করছে, এটাও কালকে ডিসকাস করেছিলাম। এরপর অবশ্যই ঢুকবো পুরোপুরি মোহনবাগানের ব্যাপারে। অন্য কোনো ক্লাব নিয়ে আবারও বলছি, এর বেশি কোনো আপডেট নেই। রোজ কমেন্ট আসে ইস্টবেঙ্গল ফ্যানেদের তরফ থেকে যে কি চলছে, যা চলছে সবটাই ভেতরে ভেতরে চলছে, বাইরে খুব একটা কিছু আসছে না। একইভাবে মোহামেডান স্পোর্টিংয়েরও অনেকে জানতে চায় যে মোহামেডান স্পোর্টিংয়ের ব্যাপারে কী চলছে বা কী আপডেটস রয়েছে। তো একইভাবে মোহামেডান স্পোর্টিং কিন্তু আই লিগের যে কোর স্কোয়াড রয়েছে সেটাকে ধরে রাখতে চলেছে। নতুন করে খুব বেশি মুভমেন্ট কিন্তু হচ্ছে না। দু একটা ডোমেস্টিক প্লেয়ার মোহামেডান স্পোর্টিং সই করিয়েছে, বাট সেটাও কিন্তু আই লিগ থেকেই। তো কোথাও বড় যে টিম একটা বিরাট রিবিল্ডিং মোহামেডান স্পোর্টিং করছে এরকম না। নিজেদের যে স্কোয়াডের ডেপথ ছিল, যেটা এই সিজনে আই লিগ তারা জিতেছে যে স্কোয়াড নিয়ে, সেটাকেই ম্যাক্সিমাম ধরে রাখতে চলেছে। অবশ্যই বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে 3 জন চেঞ্জের যে আপডেট রয়েছে, সেই আপডেট যখন প্লেয়ার রিলেটেড রিউমারে বেরিয়ে আসবে বা কনফার্মেশনে বেরিয়ে আসবে, নিশ্চিতভাবেই তখন কথা বলবো। আদারওয়াইজ ফ্যাব্রিকেটেড ওয়েতে নতুন করে নিজের মতো করে নাম জুড়ে কিছু বলা যাবে না। বাট অবশ্যই যদি কোনো নাম জোড়ে, সেটা কতটা ভালো হবে বা খারাপ হবে, সেটা কতটা লং টার্মে টিমকে হেল্প করবে, সেই নিয়ে নিশ্চিতভাবেই বেরোলে কথা বলবো। মোহনবাগানকে নিয়ে 3টে প্লেয়ারের ব্যাপারে কথা বলার রয়েছে। নাম্বার 1 জেমি ম্যাকলারেন, মেলবোর্ন সিটি এফসি ছেড়েছে এবং ইন্ডিয়ান সুপার লিগের পথে। রিসেন্ট টাইমে যে ইন্টারভিউ সে দিয়েছে সেখানেও জানিয়েছে যে নতুন একটা অফারকে অ্যাকসেপ্ট করার জন্য আরও একটা বেটার অপরচুনিটি সে রিজেক্ট করেছে, বা বেটার জায়গাতে খেলাকে রিজেক্ট করেছে। এখানে মনে করা হচ্ছে যেহেতু মিডল ইস্ট থেকে বা ওয়েস্ট এশিয়া এবং তার পাশাপাশি MLS থেকেও তার কাছে অফার ছিল, তো সেই জায়গা থেকে হয়তো মোহনবাগানের অফারটাকেই ফাইনালি অ্যাকসেপ্ট করার কথা এখানে গার্ডিয়ানের যে ইন্টারভিউ রয়েছে সেখানে ম্যাকলারেন জানিয়েছে। দুটো রিজন হতে পারে, যে 1 নম্বর ব্যাপার, তার কাছে যে স্যালারি অফারটা ছিল সেই অফার হয়তো ওখানে যে স্যালারি স্ট্রাকচার ছিল তার চেয়ে বেটার স্যালারি স্ট্রাকচার হয়তো ইন্ডিয়াতে রয়েছে, এবং ম্যাচের সংখ্যা, কোথায় খেলছে, কোন এনভায়রনমেন্টে খেলছে, টিমমেটস করা রয়েছে, এটা বিভিন্নভাবে একটা প্লেয়ারের কাছে হয়তো ম্যাটার করে। আরও অনেক ব্যাপার রয়েছে। অনেকে রোজ বলে যে এত অস্ট্রেলিয়া থেকে কেন প্লেয়ার আসছে, কেন এই লিগ থেকেই প্লেয়ার খোঁজা হচ্ছে। পুরনো সময়ের থেকে এখনের যে প্লেয়ার রিক্রুটমেন্ট, তার একটু হলেও স্ট্র্যাটেজি বা তার যে প্ল্যানিং সেটা চেঞ্জ হয়েছে। কিছু কিছু সময় হয়তো একটা প্লেয়ার টার্গেট লিস্ট অনেক দিন ধরে থাকে, যে রেগুলার বেসিসে একটা এরিয়াতে খুব ভালো কাজ করছে, তাকে যদি আমার টিমে পাই খুব ভালো লাগবে। আবার অনেক সময় বিভিন্ন এজেন্ট মারফত অনেক খেলা চলে, এজেন্টরা একটা বড় রোল প্লে করার চেষ্টা করে। তো বহু ব্যাপার রয়েছে। এই ব্যাপারগুলোর মধ্যে আমার মনে হয় না ঢুকে লাভ রয়েছে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে প্লেয়ারই তোমার টিমে সাইন করুক না কেন, তুমি 13টা আইএসএল ক্লাবের যে কোনো টিমের সাপোর্টার হতে পারো,
যে প্লেয়ারই সই করুক না কেন, যে কোনো লিগ থেকে আসতে পারে, টপ ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ডাজেন্ট ম্যাটার, সেই প্লেয়ার যদি তোমার টিমে এসে ইন্ডিয়ান সয়েলে পারফরমেন্স করতে পারে, টিমকে যদি ভালো রাস্তা দেখাতে পারে, দ্যাটস এনাফ। কোথা থেকে আসছে, কি কোটা রয়েছে, কে এজেন্ট, কে কোথায় কমিশন খাচ্ছে, কি করছে না করছে, আমার মনে হয় না সেই ব্যাপারের মধ্যে কারোর ঢুকে খুব একটা কিছু লাভ আছে বলে। বাট হ্যাঁ, তারপরেও আমরা হয়তো অনেকে ঢোকার চেষ্টা করি, সেটা নিয়ে ভাবার চেষ্টা করি, বাট অ্যাজ আ ফুটবল ফ্যান আমার কাছে সেটা খুব একটা ম্যাটার করে না। আমি দেখবো যে আমার টিমে কোন প্লেয়ার সই করছে, সে আলটিমেট আমার টিমে জার্সি পরে মাঠে খেলতে পারছে কি পারছে না, আমি সেটা নিয়ে কথা বলবো, প্লেয়ার নিয়ে কথা বলবো। সিলেকশন কোথা থেকে হচ্ছে না হচ্ছে, সিরিয়াসলি বলছি, অনেক সময় খুব একটা ম্যাটার করে না। তো জেমি ম্যাকলারেন অবশ্যই এ লিগে বহু কামাল করেছে, প্রচুর ভালো ভালো সিজন উপহার দিয়েছে মেলবোর্ন সিটি জার্সিতে। একটা সময় যখন মেলবোর্ন হার্ট নাম ছিল, পুরনো নাম ছিল সিটি ফুটবল গ্রুপ নেওয়ার আগে, সেই সময় থেকে দাঁড়িয়ে কিন্তু টিমের হয়ে পারফরমেন্স করে আসা একটা প্লেয়ার। তো এ লিগে যে কাজটাও করেছে সেটা কোথাও আমরা আইএসএলে যদি দেখতে পাই, তাহলে আবারও বলছি যে 2-3টে সিজন থাকলে কিন্তু লেজেন্ডারি তকমা পাওয়ার জায়গাতে জেমি ম্যাকলারেন পৌঁছবে। অনেকেই এই সিগনেচারটা নিয়ে অলরেডি ক্রিটিসাইজ করতে শুরু করেছে, অনেক মোহনবাগান ফ্যানও বলতে শুরু করছে যে জেমি ম্যাকলারেন কিন্তু অনেকটা ওই জেসন কামিংস টাইপেরই প্লেয়ার। বাট যতটুকু অন্ততপক্ষে আমি জেমি ম্যাকলারেনের খেলা দেখেছি, সেখানে আমার মনে হয়েছে জেমি ম্যাকলারেন অনেক বেশি একজন পারফেক্ট বক্স স্ট্রাইকার, যে বক্সের মধ্যে ম্যাক্সিমাম সময়ে থেকে এই গোলগুলোকে করার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মোহনবাগান ভেবে চিন্তে দেখে শুনে একটা সিগনেচার করাচ্ছে, সেটা হয়তো মোহনবাগানের জন্য ভালোই হবে। দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারকে নিয়ে গত কয়েকদিন আগে গুঞ্জন তো নিশ্চিতভাবেই ছিল, তারপরে কিছুটা থেমে যায়, সেটা হচ্ছে লালিয়ানজুয়ালা ছাংতে। দেখো, দুটো ব্যাপার রয়েছে এখানে, যেটা আমি গ্রুপেও জানিয়েছিলাম, যে এক, এখানে মানি ইজ নট দ্য ম্যাটার। তোমার টিমে যে প্লেয়ারটা ব্যাক টু ব্যাক দুটো সিজনে 16টা করে গোল কন্ট্রিবিউশন রেখেছে, ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে এতটা কনসিস্টেন্ট প্লেয়ার এর আগে কেউ ছিল না। হ্যাঁ, সুনীল ছেত্রী লং টার্মে থেকে এতগুলো গোল করেছে, বাট সুনীল ছেত্রীও কিন্তু ব্যাক টু ব্যাক দুটো সিজনে 10টা করে গোল করা বা 16টা করে গোল কন্ট্রিবিউশন সিরিয়াসলি রাখতে পারেনি। তো কোথাও সেই জায়গাতে দাঁড়িয়ে ছাংতে কিন্তু একটা আলাদা এক্সাম্পল সেট করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যত ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে আমাদের আইএসএলে, তার মধ্যে কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স হচ্ছে লালিয়ানজুয়ালা ছাংতের। ব্যাক টু ব্যাক সিজনে কিন্তু নিজেকে প্রুভ করছে। এবার অনেকে বলবে যে এই প্লেয়ারগুলো তাহলে ন্যাশনাল টিমের হয়ে কোথায় যায়, সেটা একটা অন্য প্রসঙ্গ, সেটা একটা অন্য ডিবেট, সেটাকে আমি সাইডে রাখছি, পরে সেটা নিয়ে কথা বলা যাবে। কিন্তু আমি যদি শুধুমাত্র আইএসএলের কথা ভাবি, তাহলে দেখবো যে এখানে খুব অনামী প্লেয়ার, যারা ন্যাশনাল টিমে খেলেও না, তারাও অসাধারণ খেলে। আবার যখন কোথাও গিয়ে সুযোগ পায়, তখন গিয়ে হয়তো আর ফাইনাল চান্সটা পায় না, বা চান্স পেলেও কিছু করতে পারে না। ওটা একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট রয়েছে। বাট কোথাও আমি যখন আইএসএলের কথা বলছি, সেখানে আমি আইএসএলের কথা বলতেই পছন্দ করব। এবং লালিয়ানজুয়ালা ছাংতে কিন্তু একটা এমন প্লেয়ার, যে পরপর দুটো সিজনে মুম্বাই সিটি এফসি জার্সিতে নিজেকে অন্য উচ্চতে নিয়ে গেছে। এবার তোমার টিমে যদি এরকম একটা প্লেয়ার, সে পরপর দুটো সিজনে 16টা করে গোল কন্ট্রিবিউশন করতো, তুমি তোমার নিজের বুকে হাত রেখে বলো যে তুমি কি চাইতে যে একটা সেম কোয়ালিটির ক্লাব থেকে, যারা একই এক্সপেন্স করছে, সব রকম অফার তারা অ্যাকসেপ্ট করতেও রাজি রয়েছে, তারা যদি অফার পাঠাতো যে এই প্লেয়ারটাকে আমি তুলতে চাই, তুমি রাজি হতে? তুমি অ্যাজ এ ফ্যান কি চাইতে? তুমি এসে কিন্তু এখানে নিজের যে খারাপ লাগাটা রয়েছে সেটাকে এসে উগরে দিতে, যে ভাই আমার ম্যানেজমেন্ট কী করছে, এই প্লেয়ারটাকে কেন ছেড়ে দিচ্ছে, আমার টিমের অ্যাসেট, পরপর দুটো সিজনে 16টা করে গোল কন্ট্রিবিউশন রেখেছে, আমি কখনো এই প্লেয়ারটাকে ছাড়তে চাই না। তো একইভাবে সেই যে ফিলিংটা, সেই ফিলিংটা একটা ম্যানেজমেন্টেরও হবে। অবশ্যই মোহনবাগানের লং টার্মে ছাংতের ওপর ডিমান্ড রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও অবধি খুব একটা কংক্রিট বা কোনো রকম অথেন্টিক জায়গা থেকে আপডেটও নেই যে কোনো রকম কিছু মুভমেন্ট হচ্ছে। বাট হ্যাঁ, ইন ফিউচার হতে পারে, ইন ফিউচার মোহনবাগান মুভ করতে পারে, তার যে স্যালারি যেটা ডিমান্ড রয়েছে সেটা যদি ফুলফিল করতে পারে, মুম্বাইতে যা পাচ্ছে তার থেকে যদি বাড়িয়ে দিতে পারে, বা মুম্বাই যদি সত্যি ছাংতেকে ছাড়ার মতো কোনো রকম প্ল্যানে গিয়ে রিচ করে, যেটা হয়তো খুব একটা সম্ভব না, কারণ কেউই নিজের টিমের বেস্ট প্লেয়ার, হ্যাঁ আমি ফরেন ইন্ডিয়ান সব রকম পার্সপেক্টিভকে মিলিয়ে বলছি, পরপর দুটো সিজনে কিন্তু ফরেনারদেরকেও ছাংতে ছাপিয়ে গেছে। তো সেরকম একটা প্লেয়ারকে একটা ম্যানেজমেন্টও ছাড়তে চায় না। বাট যদি ছাড়তে চায়, তাহলে তার ট্রান্সফার ফি কী হবে, নেগোসিয়েশন কী হবে, কত বছরের ডিল হবে, একটা বড় লম্বা প্রসেস রয়েছে, এত ইজি ব্যাপার না। মানে অনেকে বলে ছাংতের ডিলটা কি এগোলো, ছাংতের ডিলটা কি কনফার্মড হয়ে গেল, এখনও অবধি কোনো রকম ইনিশিয়াল স্টেজে গিয়েই পৌঁছয়নি যে একটা কোনো রকম অফার তার কাছে রিচ করেছে বা নেগোসিয়েশন অবধি হয়েছে। তো সেটা যখন হবে তখন বলা যাবে। বাট আমার মনে হয় যে মোহনবাগানে যে সমস্ত প্লেয়ার রয়েছে তারাও একইভাবে ইকুইভ্যালেন্ট। যদি আরও বেটার শেপে তাদেরকে একজন কোচ নিয়ে আসতে পারেন, একজন ইয়াং ভিশনারি কোচ যদি তাদেরকে নিয়ে আসতে পারেন, অবশ্যই হাবাসকে আমি সম্মান রেখে, তিনি আমার ফেভারিট কোচ, তাকে সম্মান রেখেই বলছি যে আরও একজন বেটার ভিশনারি কোচ কিন্তু মোহনবাগানে লাগবে, যে এই ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে আরও বেটার শেপে নিয়ে যেতে পারবেন। যেটা আমরা মুম্বাই সিটি এফসি দেখছি যে আগে দেশ বাকিংহাম, এখন পিটার ক্যাটকি সেই কাজগুলোকে করছেন।
সেটা কোথাও মোহনবাগান আমরা এক্সপেক্ট করতে পারি যে এমন একজন কোচ এলেন, তিনি কোথাও এই মনভীর সিং, এই লিস্টন কোলাসো, এই আশিক কুরুনিয়ান বা রিজার্ভে থাকা ওই টাইসনের মতো প্লেয়ারদেরকে কোথাও ঘষে মেজে এমন একটা জায়গাতে নিয়ে গেলেন যে কোথাও এই ফিলটা হবে না যে আমাকে মুম্বাই থেকে ছাংতের মতো প্লেয়ারকে আর কিনে আনতে হবে। তো কোথাও যদি যখন তোমার প্লেয়ারই 14-15টা করে গোল কন্ট্রিবিউশন রাখতে পারবে, তখন সেই ফিলিংটা দূর হয়ে যাবে, তখন কেউ এসে বলবে না যে ছাং থেকে লাগবে। তো সেটা যদি হয়, কারণ সেই একই কোয়ালিটির প্লেয়ার কিন্তু মোহনবাগানের রয়েছে, এরকম না যে মোহনবাগানের কোয়ালিটি প্লেয়ার নেই, মোহনবাগান সেই প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে পারেনি। তো ছাংতের ব্যাপারটা পুরোপুরি একটা অপটিমিস্টিক সিচুয়েশনে রয়েছে যে হ্যাঁ, ফ্যানেদের ইচ্ছা রয়েছে যে সেই প্লেয়ারটাকে মোহনবাগান নিয়ে আসুক। মুম্বাই সিটি এফসির একটা টার্গেট থাকবে যে হি ইজ নট ফর সেল। মোহনবাগান যদি ইন্টারেস্টেড হয় পরবর্তী সিচুয়েশনে, তো টার্গেট থাকবে যে অল আউট গিয়ে তোলা। তো একটা পরিস্থিতি পরবর্তী সময়ে ঘুরতে পারে, চেঞ্জ হতে পারে, দেখা যাক কী হয়। অবশ্যই যদি ছাংতে আসে, মোহনবাগানের যে রাইট উইং পজিশন ভীষণভাবে চেঞ্জ হয়ে যাবে, ফরওয়ার্ড লাইনে বল আরও বেশি করে সাপ্লাই হবে, গোল তার যে কন্ট্রিবিউশন রয়েছে সেই কন্ট্রিবিউশন আরও ভালো জায়গাতে যাবে, কারণ পেত্রাদোসের মতো একটা প্লেয়ার রয়েছে যে কোনো মুহূর্তে ছাংতের মতো প্লেয়ারকে পেলে কিন্তু আরও অনেক বেশি গোল কন্ট্রিবিউশন রাখতে পারবে। তো সব দিক থেকে ভালো হবে, বাট সেই ভালো হওয়ার রাস্তা কতটুকু রয়েছে সেটা নিয়ে এখন বিতর্ক চলতে পারে, কথা চলতে পারে। আই হোপ আমার যেটা ওপিনিয়ন ছিল সেটা আমি দেওয়ার চেষ্টা করলাম, এবং তোমাদের যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই এই ব্যাপারে দিও। লাস্ট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটা বড় ব্যাপার, যেটা বিভিন্ন মিডিয়া থেকেও বোধহয় পাবলিশ হয়ে বেরিয়েছে, যে মোহনবাগান ডেতে কিন্তু আর্জেন্টাইন ওয়ার্ল্ড কাপ উইনার অ্যাঞ্জেল ডি মারিয়া তিনি কিন্তু আসতে চলেছেন। প্রচুর বড় বড় ক্লাবের হয়ে খেলা, দেশকে ওয়ার্ল্ড কাপ দেওয়া, কোপা আমেরিকা দেওয়া, একদম নিজের কেরিয়ারের টপ লেভেলে থাকা একটা সময়ে সব কিছুই কিন্তু তার ক্ষেত্রে হয়েছে। তো সেরকম একজন স্টার প্লেয়ারকে কলকাতাবাসী, মোহনবাগান জনতা তারা একদম কাছ থেকে দেখতে পারে, মানে হাতে ছুঁয়ে দেখতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এবং সেই একইভাবে সেই পুরনো ব্যক্তি শতদ্রু দত্ত, তার হাত ধরেই কিন্তু পুরো ব্যাপারটা কমপ্লিট হতে পারে। এই মুহূর্তে শুধুমাত্র ডেট নিয়ে আপাতত চলছে যে ঠিক কোন দিনটাতে নিয়ে আসা হবে, যেহেতু ওই সময় অলিম্পিক্স চলবে, অলিম্পিক্সে আর্জেন্টিনা যাচ্ছে, 3জন সিনিয়র প্লেয়ার নিয়ে যেতে পারে, এবং সেখানে যদি ফাইনালি মেসি এবং দি মারিয়া যায়, তাহলে কোথাও একটা বড় চান্স কিন্তু হবে যে একটু ডিলে হতে পারে ব্যাপারটাতে। বাট উপলক্ষটা যদি সেম থাকে তাহলে কদিন পরে এলেও কোনো প্রবলেম নেই, কারণ এই ধরনের স্টার প্লেয়ারকে, একজন ওয়ার্ল্ড কাপ উইনারকে দেখতে পাওয়াটা ভীষণভাবে একটা ভাগ্যের ব্যাপার। যারা তাকে ফলো করে, ভালোবাসে, পছন্দ করে তার খেলা, বা যারা একদম ডাই হার্ট আর্জেন্টাইন ফ্যান রয়েছে, তাদের জন্য তো আলাদা করে কিছু বলার নেই। দেখা যাক দি মারিয়া কবে কলকাতাতে আসে, কবে মোহনবাগানে ঢোকে, কারণ গত সিজনে কিন্তু আমরা এমি মার্টিনেজকে কলকাতাতে মোহনবাগানে আসতে দেখেছিলাম। তো এই সিজনে, মানে এই বছরে যদি সেটা দি মারিয়ার ক্ষেত্রে হয়, তাহলে অবশ্যই কলকাতাবাসী একটা বড় কিছুর জন্য ওয়েট করে থাকতেই পারে। তোমাদের এই ব্যাপারটা কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, অবশ্যই তাকে খেলতে দেখতে পাওয়া বা ইন্ডিয়ান কোনো ক্লাবের হয়ে খেলা, এটা নিশ্চিতভাবেই সম্ভব নয়, কারণ তার যে এক্সপেকটেশনটা থাকবে, যে স্যালারি তার চাহিদা থাকবে, বা তার যে ডিমান্ড থাকবে যে একটা এমন জায়গাতে আমি খেলবো, সুপার কম্পিটিটিভ একটা ফুটবল জায়গা হবে, সেটা আমরা কখনোই তাকে গিফট করতে পারবো না। সরি টু সে, আমরা এই ধরনের প্লেয়ারকে আমাদের এখানে আসতে দেখতে পারি, সামনে থেকে দেখতে পারি, কেউ হয়তো হাতে ছুঁয়ে দেখতে পারে, এই অবধি, এর বেশি আর কিছু না। তো এটা নিয়ে তোমাদের কী কী ওপিনিয়ন্স অবশ্যই শেয়ার করতে থাকো। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।